এখন হচ্ছে মনে হচ্ছে। ওকে, এরপরে আসো ইন্ট্রোডাকশন টু আইসিএমপি। আইসিএমপি জিনিসটা কি? এনি আইডিয়া? আচ্ছা, আমি বলে দিচ্ছি। আইসিএমপি লেয়ার 3-তে আইসিএমপি থাকে। সে এখানে লেয়ার 3-তে কি করে, আমরা আইপি থাকে লেয়ার 3-তে, সেটা বলছিলাম তাই না? এখন আইপির ভেতরে এই যে আইপি হেডার, আইপির ভিতরে কি থাকে? আইপি হেডার থাকে, আইপি ডেটা এরিয়া থাকে। ডেটা এরিয়ার ভিতরে থাকে আইসিএমপি হেডার অ্যান্ড ডেটা। বেসিক্যালি আইসিএমপির ভেতরে আইসিএমপির টোটাল ইনফরমেশনটা হচ্ছে আইসিএমপি হেডার আর আইসিএমপি ডেটা। হ্যাঁ, আর সেটা থাকে হইলো আইপির ডেটার ভিতরে, আইপি হেডারের ভিতরে না, আইপি ডেটার ভিতরে। এখন সেটা যায় হইলো ফ্রেমের ভিতরে। হ্যাঁ, ফ্রেমের ভিতরে কি থাকে? ফ্রেম হেডার, ফ্রেম ডেটা, ফ্রেম ট্রেলার। এইখানে যদি যাই আমরা, এইখান থেকে আসে হলো আইসিএমপি। আইসিএমপি প্যাকেটটা থাকে হলো আইপির ভেতরে। এখন আইপির ভেতরে কি থাকে? আইপি হেডার, আইপি ডেটা। আইপি ডেটা এবং আইপি হেডার যাবে হলো এই ট্রান্সপোর্ট লেয়ারে সেশন, সরি, ট্রান্সপোর্ট লেয়ারে যাবে হলো ফ্রেম। হ্যাঁ, ফ্রেমের ভেতরে। আচ্ছা, আমার ফোন আসছে। আজকে তোমাদের কিছু বড় ভাই আসার কথা, আমার সহ বড় ভাই, যারা ক্লাসটাতে তোমাদের সাথে কিছু কথা বলতে আসবে। আমি একটু ফোনটা নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। আমি লিংক দিচ্ছি, এখনই দিচ্ছি আপনাকে। ওকে, এই লিংকটা আমি কপি করে আমাকে দিয়ে দিই। আচ্ছা, ভাইয়ার আসতে থাকুক, তা আমরা কন্টিনিউ করতে থাকি। হ্যাঁ, আইসিএমপিটা কি করে? এইটা হচ্ছে এনক্রিপ্টেড থাকে আইপির ভিতরে। কি কাজ করে? সে একটা মেসেজ নিয়ে যায়, এই মেসেজটা তার লাস্ট মাইল পর্যন্ত। সে মনে করো যে এটা, এখানে একটা হোস্ট, লাস্ট মাইলে আরেকটা হোস্ট, অথবা মনে করো যে আমি যেই পিসিটাতে বসে আছি এই পিসিটা
থেকে এখানে কে আছে, ফর এক্সাম্পল দিব, মনে করো শাকিল। হ্যাঁ, শাকিল আছে, শাকিল যে পিসিটাতে আছে সেই পিসিটাতে আমি এখান থেকে দেখতে যাচ্ছি যে শাকিল ওই পিসিটাতে আপ আছে কিনা, মানে ইন্টারনেট কানেক্টিভিটি এনেবলড আছে কিনা। এখন তাহলে কি করব, আমি লিখব পিং শাকিলের যে আইপিটা আছে ওইটা। এখন শাকিলের আইপিটাতে আমি পিং দিব। পিং মানে কি? পিং মানে হচ্ছে একটা আইসিএমপি রিকোয়েস্ট। এই রিকোয়েস্টটা কি করে, যে ওভার ইন্টারনেট সে ওখানে যে শাকিলের যে পিসিটা আছে শাকিলের পিসিটা থেকে সে ফিডব্যাক নিয়ে আসে যে এটা আপ আছে কিনা, ইন্টারনেটে আপ আছে কিনা। আমার কি কথা বোঝা যাচ্ছে? হ্যালো, হ্যালো, জি ভাইয়া শোনা যাচ্ছে? শোনা যায়। ওকে। এখন যে এইটা মনে করো যে আমার পিসি, আমি এটাতে বসে আছি। অ্যাড্রেস হচ্ছে 43 34 40 21 20। একটু ধরতে হবে বাপি, আমি একটা ক্লাস নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এখন এইখান থেকে আমি পিং করলাম হলো এই যে ফিজিক্যাল অ্যাড্রেস আছে, এই ফিজিক্যাল অ্যাড্রেসটাকে, হ্যাঁ মানে সরি আইপি অ্যাড্রেসটাকে, এটা হচ্ছে শাকিলের আইপি। এখান থেকে গেল, এখানে যে এখান থেকে রিপ্লাই নিয়ে এখানে আসলো ওভার ইন্টারনেট। মা একটা মিনিট, এই ফোন বাজতেছে। ওকে, সরি ফর ইন্টারাপশন। তো হোস্ট থেকে সে রাউটার হয়ে এখানে নিয়ে, বা এখানের এটাকে মনে করি ইন্টারনেট হয়ে এইখান থেকে রিপ্লাই নিয়ে, যে ইন্টারনেটে অনলাইনে সে আছে, আবার আমাকে রিপ্লাই দিল। এই টোটাল রিকোয়েস্ট হচ্ছে আইসিএমপি রিকোয়েস্ট অ্যান্ড ফিডব্যাক। এটা হচ্ছে, এটাকে বলে পিং। কিভাবে দেয়, যেমন তোমাদের কারো পিসিতে একটা আইপি আছে, এরকম আইপি বলো, একটা পাবলিক আইপি আছে কারো পিসিতে, অথবা কেউ ল্যাপটপে যারা আছো তারা ইয়া করো, ব্রাউজারে ঢুকে লিখো হোয়াট ইজ মাই আইপি। দেওয়ার পরে আমার এটা আসছে, কার কি আসছে, একজন একটা আইপি বলো। হ্যালো, আমার আসছে 37.111 37 205 111 point 205 205 .171 171। তাহলে 37 137 না শুধু 37? শুধু 37। ওকে, 37 111 205 171। রেসপন্স পাচ্ছি না, আইপিটা সম্ভবত ভুল আছে। আচ্ছা যাই হোক, আমি আমার আইপিটাতে পিং দিয়ে দেখি।
আমার আইপিটা আছে আমার রাউটারে, ঠিক আছে। এখন রাউটার থেকে আমি পিসিতে বসে আছি কি আইপি নিয়ে, পিসিতে বসে আছি আইপি পিসিতে বসে আছি। গতকালকে অন্য একটা আইপি ছিল আমার 45.117.123.33 ছিল। আজকে আমি আইপিটা চেঞ্জ করেছি, প্রাইভেট একটা আইপি নিয়েছি। আমার ওই আইপিটা আরেক জায়গায় ইউজ করতেছি এখন। এখন এটা একটা প্রাইভেট আইপি কি পাবলিক আইপি কি এটা পরে আসতেছি। হ্যাঁ, এই আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি এই আইপিটা থেকে, হ্যাঁ 10.10.0.2 এই আইপিটা থেকে রিকোয়েস্ট পাঠাচ্ছি হলো কোন আইপিকে 103.136.201.67 কে রিকোয়েস্ট পাঠাচ্ছি। এখন সে কি বলতেছে, রিপ্লাই ফ্রম যে আইপিটাতে পিং দিচ্ছি সেই আইপি বাইটস কত দিচ্ছে ফিডব্যাক 32। হ্যাঁ 32 বাইটসে ফিডব্যাক দিচ্ছে এবং টাইম নিচ্ছে, টাইম একটু বেশি নিচ্ছে। হ্যাঁ, কারণ কি আমার ওয়াইফাই সিগন্যালটা উইক হতে পারে বা অন্য কোনো রিজন। টিটিএল ভ্যালুটা কি, টাইম টু লিভ 64 সেকেন্ড। এখন 64 সেকেন্ডসে যদি সে রিপ্লাই না দেয় তাহলে কি হবে, প্যাকেটটা ড্রপ করে দিবে, মানে সে ধরে নিবে যে এইটা অনলাইনে নাই, মানে অফলাইন ডাউন আছে। বুঝাতে পারলাম? এনি কনফিউশন? বুঝতে পারছি। কারো কোনো কনফিউশন আছে বলো, লজ্জা পেলে কিন্তু হবে না। না ভাই, আমি এই একটা জিনিস বলছিলাম লাস্ট ক্লাসে যে আমার ছোট ভাই, তোমাদের অনেকেরই বড় ভাই সানি প্রেজেন্টেশনগুলো বানাচ্ছে, অনেক কষ্ট করে বানাচ্ছে। হ্যাঁ, আমিও তাকে কিছু কিছু ইয়া দিচ্ছি, ডেটা শেয়ার করতেছি যে এইটা দাও ওইটা দাও, এটা ইনসার্ট করো ওইটা ইনসার্ট করো, কিন্তু এগুলা ডেটা সর্ট করা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আবার ওটা নিয়ে প্রেজেন্টেশন বানানো, সে অনেক কষ্ট করতেছে। এরপরে আমি ট্রাই করতেছি যে তোমাদেরকে বেস্ট পসিবলি যতটুকু শেখানোর। হ্যাঁ, বাকিটা আপ টু ইউ। আর আমি যদি তোমাদের কারো সিভি পাই কোনো ইন্টারভিউ বোর্ডে, মেক শিওর যে এই ইন্টারভিউ বোর্ডটা টাফ হবে, ঠিক আছে। সো ভালো করে স্টাডি করো। আমি কি কি পড়াচ্ছি, যে যা যা পড়াচ্ছি এর মধ্যেই ধরবো। হ্যাঁ, যদি কারো সিভি আমার হাতে আসে নিয়ার ফিউচারে। ওকে, এটা বললাম ভালো করে স্টাডি করার জন্যই। আর হচ্ছে যারা আইটি সেক্টরে এবং আইএসপি সেক্টরে জব করতে চাও, তাদের আসলে এই জিনিসগুলা জানা ছাড়া কোনো বিকল্প নাই, ঠিক আছে। সো লজ্জা পাওয়া যাবে না, লজ্জা না পেয়ে সবাইকে কোনো কিছু না বুঝলে বলতে হবে যে ভাই আমি এটা বুঝি নাই, একবার না 10 বার বোঝাবো, সমস্যা নাই, ঠিক আছে। এটা লাস্ট ক্লাসে ডিসকাস করছিলাম যে টিসিপি কিভাবে কাজ করে, ইউডিপি কিভাবে কাজ করে। এরপরে হচ্ছে একটু আগে বুঝালাম আইসিএমপিটা বোঝা গেছে। ওকে, ধরে নিলাম বুঝা গেছে। এইটি জিনিসটা অলরেডি বলে ফেলছি আমি, ছবিটা না দেখাইলো। এরপরে থাকে হলো আমাদের ডিএনএস। হ্যাঁ, ডিএনএস জিনিসটা কি, কারো আইডিয়া আছে? ডোমেইন নেম সার্ভিস বা সার্ভার। সে কি করে, আমরা চিনি হলো বাই নেম। অ্যাজ এ হিউম্যান বিং আমরা বেশি নাম্বার মনে রাখতে পারি না, কিন্তু আমার যে কম্পিউটারটা বা তোমার যে কম্পিউটার বা মোবাইল, সে কি করে, সে তো নাম চিনে না, সে চিনে নাম্বার। এখন মনে করো যে আমি এখান থেকে পিং GWGLE.com দিলাম। এখন এইটা হচ্ছে google.com এর আইপি।
সবাই দেখতে পাচ্ছ? 75 125 68 101 এই আইপিটা হচ্ছে google.com এর আইপি। এখন আমি যদি আমার ব্রাউজারে সে মনে করো যে আমার কাছে কোনো ডিএনএস নাই, আমি পাবলিক ডিএনএসও ইউজ করি নাই, আমি পিসি থেকে আমার ব্রাউজার দিয়ে এই আইপিটা ধরে হিট দিলাম, মানে এন্টার দিলাম, তাহলে ডিরেক্টলি সে google.com এ চলে গেল, এখানে google.com এর সার্ভারে চলে গেল। এখন আমি যখন লিখতেছি, সে অলওয়েজ তো আমার আইপি অ্যাড্রেস মুখস্থ রাখা সম্ভব না, আর সে কয়টা আইপি অ্যাড্রেস মুখস্থ রাখবো, google.com facebook.com আরও অনেক ধরনের ইয়ে আছে, ওয়েবসাইট আছে, আমি কয়টার আইপি মুখস্থ রাখবো? তো google.com যখন এখানে লিখলাম, সে কি করে, হ্যাঁ, এই তোমাকে যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার সার্ভিস দিচ্ছে তার এখানে একটা ডিএনএস সার্ভার আছে, ডোমেইন নেম সার্ভিস, যে ডোমেইন নেমটা প্রোভাইড করে, এই নেম থেকে আইপি অ্যাড্রেস রিজলভ করে দেয় নিজে খুঁজে খুঁজে, ঠিক আছে? তাকে রিকোয়েস্ট করলে সে কি করে, ধরে নিলাম এর মাঝখানে আর কিছু নাই, সে কি করে গ্লোবাল রুট ডিএনএস এর কাছে রিকোয়েস্ট পাঠায়। যদি তার কাছে থাকে যে এই আইএসপি ডিএনএস এর মেমোরিতে থেকে থাকে যে google.com এর আইপি এত, সে তখন এখান থেকেই দিয়ে দিবে। যদি তার কাছে না থাকে, সে মনে করে যে সে আগে কখনো কোয়েরি করে নাই বা অন্য কেউ এইটাতে কোয়েরি করে নাই, তখন সে এই আইপিটার জন্য কোয়েরি করে কার কাছে, এই গ্লোবাল রুট ডিএনএস এর কাছে। রুট ডিএনএস এর আন্ডারে আছে, রুট ডিএনএসটা কে, হ্যাঁ, সে হচ্ছে গ্লোবালি অথরিটি, গ্লোবাল একটা অথরিটি। সে কি করে যে .com .net .gov .org .mil .edu .biz এই ধরনের যারা আছে ওদেরকে সার্ভিস প্রোভাইড করে। কি ধরনের সার্ভিস? হোস্টিং সার্ভিস। এখন এই সে মনে করে যে .com, গুগলের শেষে google.com আছে, এই যে google.com আছে। এখন গুগল রুটের কাছে মনে করো তার কাছেও নাই। এখন যদি তার কাছে থাকে তাহলে এখান থেকে সে ডিএনএস কে দিয়ে দিবে, এই ডিএনএস তাকে দিয়ে দিবে। এখন তার কাছেও নাই মনে করো, সে কি করবে, ওকে বলবে যে ভাই আমার কাছে তো নাই, তুমি কমের কাছে গেলে পাও, তুমি কমের কাছে যাও। সে ঘুরে ঘুরে এদিকে কমের কাছে যাবে, .com এর কাছে। .com বলতেছে ভাই এরকম অ্যাড্রেস তো দেখছিলাম মনে পড়ে না, এখন কি করো, তুমি গুগলের কাছে যাও, গুগলের থেকে আমি এই আইপিটা রিজলভ করছিলাম, এই হলো তোমার আইপি, তুমি এটা নিয়ে যাও। সে তখন এই google.com থেকে এই আইপিটা রিজলভ করে তখন ফিডব্যাক দিবে একে, এবং ফিডব্যাক যে দিবে পরবর্তীতে আবার এটা সেভ করে রাখবে। একটু ফোনটা নিতে হবে আমাকে। জি ভাই, হ্যাঁ আছে তো, আচ্ছা ঠিক আছে। হ্যালো 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 হ্যালো
হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ শামীম ভাই শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমাদের? এই তো ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তারপর ছেলে পেলে কোথায়? এই তো ভাই সবাই জয়েন করতেছে। আসলে জুমে একটা প্রবলেম আছে যে 40 মিনিটস পরে ইয়াটা সেশনটা অফ করে দেয়। এইটা নিয়ে হুম। আমাদের ক্লাস 1.5 ঘন্টা তো। মামুন কেমন আছো? জি ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওবায়দ শুনতে পাইতেছ? ও ওবায়েদ, কি অবস্থা, কেমন আছো? এটা আলহামদুলিল্লাহ ভালো। আমার ভয়েস ক্লিয়ার নাকি? একটু কেটে হ্যাঁ, কেটে তোমার ভয়েস আসতেছে ক্লিয়ার। আচ্ছা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শাফিউল কি অবস্থা? ভাই যে মাত্র কানেক্ট পাইছি, নেটওয়ার্ক মানে প্রবলেম ছিল মনে হয়। এটা কি অবস্থা? এইটা কি অডিও সেশন চলতেছে নাকি? না, ভিডিও সেশন। ওরে বাবা, বাজার ভাই। ওই আমি তো সবাইরই অডিও দেখতেছি। ও আচ্ছা ভাই, আচ্ছা। এই আসসালামু আলাইকুম। শফিউল, ওয়ালাইকুম সালাম। কি অবস্থা? ভাই আচ্ছা, ভালো আছি, আপনি শাকিল ভালো ভাই আছেন? আসছে। আসসালামু আলাইকুম শাকিল ভাই, কেমন আছেন? আকিল ভাই আসছে নাকি? আসছে তো। আসছে। হ্যাঁ আসছে তো। নাকি এটা? এই মামুন, হ্যাঁ ভাই। সবার অডিও গুলো অন করে দাও। আচ্ছা সমস্যা নেই, যে যে কথা বলবে সে অডিও আনমিউট করে তারপরে কথা বলবে, সমস্যা নেই। সবাই একসাথে আনমিউট করলে সাউন্ড আসে আর কি। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। তোমাদেরকে একটু বলি, অনেকে আমার আসলে পরিচয় করানোর কিছু নাই, সবিনয় ভাইকে মোটামুটি মোরলেস সবাই চেনো। এরপরে ওবায়েদকেও চেনার কথা, সবাই চেনো। তো সবিনয় ভাই, ওবায়েদ, তোমাদের সবাই তোমাদের বড় ভাই। ওবায়েদ হয়তো আমার জুনিয়র। আর তোমাদের সাথে কিছু ব্যাপারে কথা বলতে আসছে। তো শামীম ভাই। হ্যাঁ শামীম ভাই আসছে, সরি শামীম ভাইয়ের কথা মেনশন করি নাই। শামীম ভাই আসছে। শামীম ভাই আমারও অনেক সিনিয়র। তো শামীম ভাই ফার্স্টে ইয়া সবিনয় ভাই টেক ওভার করেন, শুরু করেন। ওনাদের কথা বলা শেষ হলে আমরা এই ক্লাসের বাকি অংশটা শেষ করবো আর কি। ঠিক আছে, আজকে সাবনেটিং সুপারনেটিং শেষ করব, ওই নেটওয়ার্ক ফান্ডামেন্টালটা শেষ করে। জি সবিনয় ভাই। ভাই একবারে ছোট ভাই, না হয় একবারে বড় ভাই, বলো বলো। আমি শুরু করবো। আচ্ছা, এখানে একটু একটু অ্যাটেনশনটা নিই। এখানে যে ইয়ে আছে, মুন্না আছে, ওবায়দুর মুন্না, ও কি শুনতে পাচ্ছে? মুন্না রেসপন্স করো। মুন্নার একটু আনমিউট করো তো। আর আরেকটা আমাদের ইয়ে আছে, হেলালি আছে, হেলালি। হ্যাঁ ভাই, হেলালি শুনতে কি পাচ্ছি। শুনতে পাচ্ছে? হ্যাঁ, হেলালি। আর মুন্না, ওবায়দুর মুন্না। আর আরেকটা আছে আখি চক্রবর্তী। এই তিনটা মানুষ একটু আনমিউট করো। আখি আখি কি চক্রবর্তী, শুনতে আখি পাচ্ছে? চক্রবর্তী, আখি চক্রবর্তী আনমিউটেড আছে। ওবায়দুর মুন্না, ওবায়দুর মুন্না, মুন্নাকে দেখতে পাচ্ছি না। হেলালি, মুন্না কই? ভাইয়া মুন্নার মনে হয় সাউন্ড একটু প্রবলেম হইতেছে। আখি কই? আখি শুনতে পাচ্ছে?
আখি আছে তো। হেলালি আচ্ছা দেখতেছি। দেখো একটু। আখি কি শুনতে পাচ্ছ? হ্যালো? শুনতে পাচ্ছি কিন্তু ওর কথা শোনা যাচ্ছে না। আচ্ছা আকি শুনতে মাইক্রোফোনে পাচ্ছে, অনেক প্রবলেম। আকি শুনতে পাচ্ছে, হ্যাঁ ওকে, সমস্যা হ্যাঁ নাই। শুনতে পাচ্ছে ও। আর হেলালি শুনতে পাচ্ছে। ওকে ঠিক আছে ওবায়দ, স্টার্ট করো। আচ্ছা, আজকে আসলে এখানে যে জন্য আমাদের আসলে জয়েন করা আজকের আপনাদের ক্লাসে, তো আমি আসলে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এই দুর্যোগ পরিস্থিতিতে সবাই বাসায় থাকবেন, এটাই আশা করি। আর এখানে আসলে মামুনকে আমি আসলে স্পেশালি একটা ধন্যবাদ দিতে চাই, কারণ এই ধরনের একটা কোর্স এইভাবে রান করা আসলে অনেক ডিফিকাল্ট, টাইম বের করে নেওয়াটা। তো এই কোয়ারেন্টাইনের কারণে হয়তো সে ওইভাবে টাইম বের করতে পারছে। একটা সেশন 1.5 ঘন্টার একটা ক্লাস রান করা এইভাবে অনেক ডিফিকাল্ট। তো তারপরও সে যেহেতু নিজের উদ্যোগে এই কাজটা শুরু করছে, তাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই ধরনের প্রোগ্রাম কখনো আমাদের ডিপার্টমেন্ট থেকে কখনো কোনো সিনিয়র বড় অ্যাটেম্প নেয় নাই। তো মামুন এবার যেহেতু অ্যাটেম্প নিয়েছে, তো ইনশাল্লাহ আশা করবো যে আমাদের অন্যান্য যেসব বড় ভাইরা আছেন তারাও জুনিয়রদের যেভাবে হেল্প হয় আর কি, আসলে প্রফেশনাল লাইফে যেভাবে জুনিয়রদেরকে দেয়া যায় আর কি। তো এই কাজটা আমি আশা করবো যে মামুন ভবিষ্যতেও এই কাজটা চালু রাখবে, যাতে আমাদের জুনিয়রদেরকে এইভাবে হেল্প করা যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রফেশনাল লাইফে কাজ করতে গেলে দেখা যায় যে ইনিশিয়াল স্টেজে যে সিনিয়রদের কাছে আমরা রেফারেন্সে যাই, এটা বড় ভাইদের সাথে একটা পরিচিতর একটা মাধ্যম, যে বড় ভাইরা জুনিয়রদেরকে চিনবে, বড় ভাইরা জানবে, জুনিয়ররাও বড় ভাইদেরকে চিনবে। তো এই কাজটা আসলে খুবই একটা মানে ভালো একটা উদ্যোগ। তো যেহেতু এই কাজটা চলতেছে আর আমাদের দেশের এখন যে বর্তমান পরিস্থিতি আসলে, তো আমি যতদূর জানি মামুন স্পেশালি চাচ্ছে যে একটা ফান্ডিং ক্রিয়েট করার জন্য, যে এই দুর্যোগ পরিস্থিতিতে যারা গরিব মানুষ আছে আর কি, যাদের আসলে এখন কাজ নাই একেবারে, যাদের খাবারের সমস্যা, তাদেরকে একটা হেল্প করার একটা চিন্তা ভাবনা আছে। তো ওই চিন্তা ভাবনা থেকে আসলে আমাদের সাথে এইভাবে জয়েন করা সবার, যাতে আমরা মামুনকে ওইভাবে একটা সাপোর্ট দিতে পারি এবং আমরা পার্টিসিপেন্ট করে অ্যাক্টিভলি ইনঅ্যাক্টিভলি যেভাবে যার জায়গা থেকে পারি সেভাবে সবাই যাতে একটা ভালো একটা কাজে যাতে আমরা হেল্প করতে পারি, যে উদ্যোগটা মামুন নিয়েছে এই কাজটা যাতে সফলভাবে করতে পারে, ওই কাজে যাতে আমরা সবাই মিলে একটা পার্টিসিপেন্ট করতে পারি। সবাই পার্টিসিপেন্ট করলে দেখা যাবে যে আসলে যেটা হয় যেটা অনেক সহজ হয়ে যায়। তো এটা কাজ পার্টিসিপেন্ট অনেক ভাবে হইতে পারে। ওই ফান্ডিং ক্রিয়েট করার ক্ষেত্রে হেল্প করতে পারি আমরা। তারপরে দেখা গেছে নিজেদের কন্ট্রিবিউশন থাকতে পারে, যে যেভাবে পারি। আর এই কোর্সে যারা আছে, তো আমি আশা করব যে আমরা আসলে জানি যে একটা সিসিএন কোর্স করতে গেলে একটা কষ্টের বিষয় আছে, বা যে কোনো ধরনের একটা কোর্স করতে গেলে একটা কষ্টের বিষয় আছে। তো ওই বিষয়গুলি মাথায় রেখে যেহেতু আমরা সিনিয়রদের মাধ্যমে করতেছি, তো দেখা যায় যে আমরা যে যেভাবে পারি একটা হেল্প করে ফান্ডিং ক্রিয়েট করলে, তো আমরা যাতে এই করোনা পরিস্থিতিতে দেশের মানুষকে যাতে সামান্যতম হইলেও যাতে একটা হেল্প করতে পারি, এটা আমাদের আসলে নিজেদের উদ্যোগে করা উচিত ছিল। যেহেতু মামুন এই স্টেপটা নিয়েছে, তো আমরা আশা করব সবাই মিলে মামুনকে আমরা হেল্প করবো। সবিনাদা, ইয়েস, যদি আপনি কিছু বলতেন দাদা। শামীম ভাই। প্রথমেই ইয়াসিন খান মামুন, তোমাকে অসংখ্য ধন্যবাদ।
ছোট পোলাপানদের জন্য একটা খুব সুন্দর সেশনের ব্যবস্থা করছো। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এখন ওরা হয়তো এখনো বুঝতেছে না যে এই ধরনের সেশনগুলোর মূল্যটা কতটুকু। যখন ওরা জবে যাবে তখন তারা প্রত্যেকেই বুঝতে পারবে যে আসলে খুব বেসিক লেভেলের প্রবলেমটা নিয়েই আসলে ভার্সিটি লাইফটা ক্রস করা থেকেই শিখতে হয়। কিন্তু তোমার এই যে চেষ্টাটা, এই চেষ্টার মাধ্যমে ওদেরকে কিছুটা হইলেও আগাই রাখার প্রচেষ্টা চলতেছে। যাই হোক, এই করোনা পরিস্থিতির সময়ে বাসায় বসে এই স্কিল ডেভেলপটা খুবই মানে প্রয়োজনীয় এবং যা বলবো তোমার কর্মক্ষেত্রে এটা ইন ফিউচার খুবই ভালো একটা সাপোর্ট দিবে। আর তোমরা যে প্রচেষ্টাটা শুরু করতে চাইতেছো, দ্যাট মিনস সাম ডোনেশন, গরিব মানুষদের জন্য যে ডোনেশনের ব্যবস্থাটা করতে চাচ্ছ, তো আমি পার্সোনালি নিজে তোমাদের এর মধ্যে শরিক হতে চাই। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমি জুনিয়রদেরকেও বলবো তোমরা নিজ নিজ অবস্থান থেকে যতটুকু পারো সহযোগিতা করবা। তবে এই সহযোগিতার চাইতেও মেজর জিনিস হচ্ছে তোমরা আসলে এই কোর্সটাকে বেশি মূল্যায়ন করবা। Yes. থ্যাংক ইউ ভাই। সবিনয়, শুরু করতে পারো। ভাই আসলে ওই আমার বিশেষ করে আলাদাভাবে কিছু বলার নাই, আর আমি কমফোর্টও নাই এইভাবে অডিও রেসপন্স ছাড়া কথা বলার জন্য। মামুন অনেক কমফোর্ট। তো মামুন আসলে আমি ফার্স্ট মামুনের লেকচারটা আমি ফেসবুকে দেখছি, বাট আমি অতটা ছিলাম না, কনসার্ন ছিলাম না যে এত সবাই অ্যাটেন্ড করবে বা মামুন কতটা ভালো করবে। মামুন হিজ এ মানে নাইস গাই। আর ও পার্সোনালি টেকনিক্যাল নলেজ গত ৩-৪ বছরে ও অনেক বেশি ওর গ্রোথ হয়েছে টেকনিক্যাল নলেজে, অনেকগুলা কাজ করার কারণে। তো আমি শিওর ছিলাম না তারপরেও, বাট আমি ইউটিউবে ভিডিওটা দেখার পরে ও একটা ইউটিউব লিংক দিছিল, তো যার কারণে আমি দেখলাম যে আসলে অনেক ভালো করতেছে এবং প্রফেশনাল ট্রেনার। আমি পার্সোনালি নিজে মনে হয় 10টা-12টা কোর্স করছি বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউটে। তো মামুন কমপ্লিটলি প্রফেশনাল পার্সনদের মধ্যেই করতেছে। আর আরেকটা বেনিফিট ওই ট্রেনিং ইনস্টিটিউটে করলে যেটা আমরা পাই না, ম্যাক্সিমামই হচ্ছে আসলে লেকচারার, এরা হ্যান্ডস অন স্কিল এদের খুব কম থাকে। কিন্তু মামুন প্যারালালি ট্রেনার হিসেবেও কথা বলতেছে, প্লাস ওর হ্যান্ডস অন স্কিলও আছে, যেহেতু নিজে কাজ করে এখন। তো এই কারণে মামুনের ট্রেনিংটা অনেক ইফেক্টিভ লাগছে আমার কাছে। যাই হোক, আর মানে আমি খুশি আসলে এখানে মনে হয় 20 জনের মতো আমার মনে হয় আছে। মামুনের এটাও খুব মহৎ, এই কারণে আসলে আমি একটু এখানে কনসেন্ট্রেট করছি। ওই উবাইদ যেটা বললো সবাই পার্সোনালি একটু অ্যাটেন্ড করে, আমি নিজেও অ্যাটেন্ড করব। তো সবাই ফেসবুকে তো আসলে দেখে মানুষজনের কি অবস্থা, এটা নিয়ে আলাদা করে বলার কিছু নাই। তো আমি আশা করি আমি অ্যাটেন্ড করবো, সাইমে অ্যাটেন্ড করবো, উবাইদ পার্সোনালি, প্লাস আমি পার্সোনালি নিজে অনেক সিনিয়র ভাইদেরকে বলছি, ওনারা হয়তো নেক্সট সেশনে অনেকে আসবে। 2006 2005 যারা ভার্সিটিতে ঢুকছিল ওনাদের মধ্যে অনেকের সাথে আমার কথা হয়েছে গতকালকে। ওনারা পার্সোনালি ওনারাও অ্যাটেন্ড করবে। তো ভিডিও সেশনে হয়তো ভবিষ্যতে আসতেও পারে। আর সবাই মিলে একটা ফান ক্রিয়েট করে যতটুকু করা যায়, মানে এখানে আসলে সবাই আমরা আমাদের মধ্যে হয়তো অনেকেও ঝামেলায় আছি, তো মানে কারো উপর কোনো প্রেশার নাই। আর এইটা আসলে মামুন হোস্ট সে আছে, উবায়েদ আছে, আর আসলে এরা আমাদেরকে একটু স্পেশালি হেল্প করবে, যদিও আমি অনেককে এখানে চিনি না।
মধ্যে ম্যাক্সিমামই চিনি না, বাট পার্সোনালি আমি ওবায়দুর মুন্না আর হেলালি, হুজুর হেলালি, একটা পার্সন হলো আখি চক্রবর্তী, একটা মানুষ সিদ্দিকী, ওদের তিনজনের চেয়ে সিনিয়র। এই চারটা পার্সনকে আমি আসলে অ্যাটেনশন রাখবো, এরা হয়তো হেল্প করবে, আর অনেকের নামের সাথে করুক সবাই। এবং আমি আসলে চাই যে নেক্সট সেশনের দিন মানে অ্যাটলিস্ট 50টা পার্সন ক্রস করবে, 50 জনের বেশি সবার। আর প্রয়োজন হলে আমাদের আরো সিনিয়র আছে, কারো যদি সাজেশন থাকে এই ধরনের কোর্স আরো করতে চাই মামুনের এটার পরে, তো দরকার হলে ওই ধরনের লেকচারার দিয়ে আমরা আরো ভিডিও মামুন মামুন হ্যাঁ ভাই, ওকে মামুন। এখন ভাইদেরকে আসলে অনেক ধন্যবাদ, ভাইরা সবাই আমরা দিছে তো এসে। আসলে বললাম। হ্যাঁ, এখন আমি যেটা তো বলবো, হ্যাঁ ভাইজান বল। মামুন আমার মনে হয় তোমরা কন্টিনিউ করো, আর আসলে মানে সবাই বোর হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখানে দরকার নাই। হ্যাঁ ঠিক আছে ভাই, তো তাহলে শামীম ভাই আমরা বিদায় নিই নাকি? হ্যাঁ, সমস্যা নেই। ঠিক আছে ভাই, ওকে তাহলে আমরা ক্লাস ওকে, আল্লাহ কন্টিনিউ হাফেজ করলাম। সবাই। আল্লাহ হাফেজ ওকে ভাইয়া। ওকে। ওকে, তাহলে যাদের কথা বললো তারা উপায়দের সাথে একটু কন্টাক্ট করবা বিষয়টাতে। আর এটা আসলে কোনো প্রেশার না যে করতেই হবে বা কি কিছু। হ্যাঁ, বাট আমি সাজেস্ট করব যাদের পক্ষে সম্ভব তারা ট্রাই করবে আর কি। ঠিক আছে, এখন আমরা আবার পড়াতে আসি। আমরা কতটুকু পর্যন্ত ছিলাম? আমি কিন্তু লেকচার দিচ্ছিলামই, যে ইয়া হয়ে গেছে খেয়াল করি নাই। কতটুকু পর্যন্ত শুনতে পারছিলা তোমরা? ভাইয়া হুম, ভাইয়া ডিএনএস শোনা হয়। আচ্ছা, ডিএনএসটা স্টার্ট করছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি ডিএনএসটা আবার শুরু করছি। হ্যাঁ, ওকে, তাহলে ডিএনএস মনে করো যে আমি বলতেছিলাম যে google.com আমি ব্রাউজারে এন্টার দিলাম। ব্রাউজারে এন্টার দেওয়ার পরে সে কি করতেছে, google.com এ আমাকে নিয়ে যাচ্ছে। কিন্তু কিভাবে নিয়ে যাচ্ছে? সে পিসিটা কোয়েরি করতেছে, যে সার্ভিস ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের এখানে একটা সার্ভার আছে, ডিএনএস সার্ভার। হ্যাঁ, তাকে কোয়েরি করতেছে। হ্যাঁ, মেইনলি আবার দুই ধরনের ডিএনএস আছে, একটা হচ্ছে রিকার্সিভ ডিএনএস। হ্যাঁ, আর আপাতত শুনে রাখো আর কি, আমি পরে এক্সপ্লেন করতেছি ওভারঅল জিনিসটা। সে হচ্ছে রিকার্সিভ ডিএনএস আর সে হচ্ছে অথরিটেটিভ ডিএনএস। এখন রিকার্সিভ ডিএনএসটা কি করে, সে তার কাছে ধরে নাও যে সে google.com এর আইপি আগে কখনো রিজলভ করে নাই, বা তার কাছে তার ব্রেইনে ইনফরমেশনটা নাই। হ্যাঁ, তার মেমোরিতে ইনফরমেশনটা নাই। এখন সে কি করবে, সে বিভিন্ন ভায়া হয়ে বা মনে করো যে এই জিনিসগুলো নাই, মাঝখানে নেক্সট লেভেল ডিএনএস নাই, ডিরেক্টলি সে কোয়েরি করলো রুট ডিএনএস এর কাছে। রুট ডিএনএস হচ্ছে একজন অথরিটি যে হোস্টিং সার্ভিসের জন্য যে মানে নেম প্রোভাইড করে। হ্যাঁ, নেম প্রোভাইড করে বলতে সে .com, আমাদের যেমন google.com, .net আছে, আমরা অনেক ওয়েবসাইটের লাস্টে দেখি ও .net আছে, গভর্নমেন্ট ওয়েবসাইটগুলোতে .gov আছে, কিছু কিছু অর্গানাইজেশন .org আছে, তারপরে মিল, এডু, ইউনিভার্সিটি, যেমন আমাদের ইউনিভার্সিটির ওয়েবসাইটটাতে লাস্টে কি আছে, এডু আছে, কিছু কিছু ক্ষেত্রে বিজ আছে। তো এরকম google.com এর ক্ষেত্রে রুট বলবে যে আমার কাছে তো ইনফরমেশন নাই, তুমি গুগল ইয়ার কাছে যাও, .com এর কাছে যাও। .com এর কাছে যেহেতু এটা .com দেখতেছি, তাহলে তুমি .com এর কাছে ইনফরমেশন
পাবা। এখন সে ডট কমের কাছে গেল, ডট কমের কাছে যাওয়ার পরে সে জিজ্ঞেস করলো, কোয়েরি করলো যে ভাই google.com এর আইপিটা কত, তুমি আমাকে দাও। তো ওই ডট কম বললো যে google.com তো আইপিটা তো এত, তোমার কাছাকাছি আইপিটা হচ্ছে এত, এত থেকে তুমি আইপিটা নিয়ে যাও। সে একে রিপ্লাই দিল, এখান থেকে সে একে রিপ্লাই দিল। হ্যাঁ, সেও কিন্তু নিজেকে আপডেট করে রাখলো। আবার সে যখন রিপ্লাই পেল নিজেকে আপডেট করে রাখলো, মেমোরিতে রেখে দিল, এবং মেমোরিতে রেখে সে আবার একে রিপ্লাই দিল যে google.com এর আইপি এত। সে আইপিটা রিজলভ করার পরে সে ডিরেক্টলি google.com এ চলে গেল, google.com এর সার্ভারে। এটা হচ্ছে টোটাল প্রসিডিউর। আর এখানে রিকার্সিভ ডিএনএস হচ্ছে যে ক্লায়েন্টের জন্য, তার ক্লায়েন্ট হচ্ছে, সে মনে করো যে এখানে ওবায়দুর মুন্না বসে আছে বা শাফিউল বসে আছে, সে টাইপ করলো google.com। এখন google.com টাইপ করার পরে প্রথম কোয়েরিটা যাচ্ছে হলো কার কাছে, এই আইএসপি ডিএনএস এর কাছে। তাহলে এই ডিএনএস এর কাছে ওবায়দুর মুন্না একজন ক্লায়েন্ট, তাই না? এখন ক্লায়েন্ট হিসেবে তাকে সাপোর্ট দিচ্ছে যে তার জন্য সে নিজে যে কোয়েরি করে আইপিটা নিয়ে আসতেছে। এই যে নিজে যে কোয়েরি করে নিয়ে আসতেছে, এইটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ রিকার্সিভ ডিএনএস। হ্যাঁ, আর অথরিটেটিভ ডিএনএস কে, অথরিটেটিভ ডিএনএস হচ্ছে এই যে এখানে বসে আছে রুট ডিএনএস, বা এই যে তার আগের লেভেলের ডিএনএস গুলো, হ্যাঁ, যে রিজিওনাল ডিএনএস গুলো আর কি, রিজিওনাল ডিএনএস থেকে রুট ডিএনএস এ যাবে, বা এই রুট ডিএনএস সেও একটা অথরিটেটিভ ডিএনএস। সে কি করে, সে নিজে কিন্তু কোয়েরি করে দিবে না, ঠিক আছে? সে বলে দিবে অমুক জায়গায় যাও, তার কাছে যাও, তার কাছে গেলে এই ইনফরমেশনটা পাবা। এইখানে টোটাল প্রসিডিউরটা আবার একে দেখানো হয়েছে। সে মনে করো যে তুমি যে পিসিটাতে কোয়েরি করতেছো, মনে করো যে ওবায়দুর মুন্নার কথা বললাম বা শফিউলের কথা বললাম, সে এই পিসিটা থেকে কোয়েরি করতেছে একটা সাইট। এখানে সাইটে যখন কোয়েরি করলো, এই ডিএনএস এর কাছে গেল, রিকার্সিভ ডিএনএস এর কাছে, রিকার্সিভ ডিএনএস কাছে যাওয়ার পরে সে ইন্টারনেটের রুট ডিএনএস কাছে গেল। রুট ডিএনএস কি বলবে, এই .com এর কাছে যাও, সে আবার .com এর কাছে গেল। সে কিন্তু যাচ্ছে না কোথাও, সে বলে দিচ্ছে ওর কাছে যাও, সে আবার .com এর কাছে গেল। .com এর কাছে গিয়ে যাওয়ার পরে .com বলল তুমি ওইরকম আরেকটা ডিএনএস এর কথা বলবে, example.dns বা পার্টিকুলারলি গুগল ডিএনএস, গুগলের ক্ষেত্রে ওই গুগল ডিএনএস কাছে যাও, তাহলে এই আইপিটা পেয়ে যাও। তখন সে গুগল ডিএনএস কাছে গেল, আইপিটা দিল, আইপি থেকে রিপ্লাই নিয়ে এলো, নিজেকে আপডেট করলো, আবার একে ক্লায়েন্টকে রিপ্লাই দিল। এই হচ্ছে ডিএনএস এর কাজ। অ্যান্ড দিস ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কাজ, যে পুরা গ্লোবাল ওয়ার্ল্ডে ইন্টারনেটটা কিভাবে কাজ করে। যে আমরা অনেক ওয়েবসাইট ভিজিট করতেছি, অনেক অ্যাপস দিয়ে অনেক কিছু কাজ করতেছি, সেগুলা কিভাবে কাজ করে, এটা একটা ব্রিফ। কারো কনফিউশন আছে কি? অলোককে দেখতে পাচ্ছি, অলোক বুঝতে পারছো? ভাইয়া অথরিটেটিভ এটা কি বুঝিনি। অথরিটেটিভ ডিএনএস হচ্ছে অথরিটি বলতে অথরিটির কাজ কি? মনে করো যে সে যে অথরিটেটিভ ডিএনএস, সে একটা রুট ডিএনএস, হ্যাঁ, রুট ডিএনএস, গ্লোবালি রুট ডিএনএস। সে হলো মনে করো যে প্রেসিডেন্ট ট্রাম্প। এইটা হলো আমাদের এলাকার মেম্বার। আমাদের রিকার্সিভ ডিএনএস যেটা আছে সেটা হচ্ছে আমাদের মহল্লার মেম্বার। হ্যাঁ, মহল্লার মেম্বার যে কোয়েরি করলো ডোনাল্ড ট্রাম্পের কাছে, ডোনাল্ড ট্রাম্পকে বললো যে ভাই, যে ভাই তো বলতে পারবো না, বললো স্যার আমি গুগলের কাছে যাব, আমাকে হেল্প করেন, আমি কার কাছে যাব, গেলে ইনফরমেশন পাবো, বলে দেন। তো সে বলে দিবে যে তুমি .com এর কাছে যাও। তো আবার যে বলবে, সে এখান থেকে ফিরে আসবে .com এর আইপি নিয়ে, সে তখন .com এর কাছে যাবে। হ্যাঁ, .com মনে করো যে
কোথাকার বলবো, সে মনে করো যে বরিস জনসন। বরিস জনসনের কাছে গেল, বরিস জনসন তাকে বলল যে আমিও তো বলতে পারবো না, আমার একটু ভাবসাব আছে, আমি কি তোমাকে আইপি এনে দিব, তুমি গুগলের ডিএনএস এর কাছে যাও, গুগলের ডিএনএস এর আইপি হলো এত, এটা নিয়ে তুমি গুগলের ডিএনএস এর আইপি কে কোয়েরি করো যে .com এর আইপি কত, google.com এর আইপি কত। তখন গুগল ডিএনএস এর কাছে গেল, গুগল ডিএনএস এর কাছে যাওয়ার পরে সে .com এর আইপিটা নিয়ে সে নিজের মেমোরিতে রিস্টোর করলো ইনফরমেশনটা এবং তার ক্লায়েন্টকে দিল। এখন এই যে এলাকার মেম্বার, হ্যাঁ, সে নিজে কোয়েরি করে করে যাচ্ছে, সে হচ্ছে এলাকার মেম্বার, হচ্ছে রিকার্সিভ ডিএনএস, ঠিক আছে। আর যে নিজে খুঁজতেছে না, বলে দিচ্ছে অমুকের কাছে যাও, অমুকের কাছে গেলে ইনফরমেশনটা পাবা, আবার এখানে আসলো, আবার সে বলে দিচ্ছে অমুকের কাছে যাও, এখানে গেলে ইনফরমেশনটা পাবা। এরা তিনজনই অথরিটেটিভ ডিএনএস, তিনজনই একটু মোরাল টাইপের, তারা নিজেরা আইপি রিজলভ করে দিবে, সরাসরি ডিএনএস এর কাছে হচ্ছে ওই ইনফরমেশনটা যাবে না, মানে হচ্ছে প্রথমে রুট ডিএনএস, তারপরে .com, তারপরে হচ্ছে ডিএনএস, মানে এইভাবে পর্যায়ক্রমে আসবে। এক্স্যাক্টলি। কারণ সে নিজে তো খুঁজে পাবে না, হ্যাঁ, সে তো নিজে জানে না কোথায় গিয়ে খুঁজতে হবে, ডিরেক্টলি কোথায় গিয়ে খুঁজতে হবে। এই জন্য একটা গ্লোবাল প্রসিডিওর, সে প্রথম রুট ডিএনএস কাছে যাবে, এরপরে .com হলে .com এর কাছে যাবে, .net হলে .net এর কাছে যাবে, .eduর কাছে, যেমন ইস্ট ওয়েস্টেরটা খুঁজলে আমি ফার্স্টে রুটের কাছ থেকে .eduর কাছে যাবে, এডুর কাছে গেলে তারপর .eduর যেই ইস্ট ওয়েস্টের যেই ডিএনএস আছে, এখানে ওই যে ডিএনএস রিজলভ করতেছে ওরা, ওই ডিএনএস এর কাছে যাবে, ওই ডিএনএস পরে যাবে আইপিটা রিজলভ করে, ভার্সিটির ওয়েবসাইটের আইপিটা তাকে রিপ্লাই দিবে, তাকে রিপ্লাই দেওয়ার পরে সে নিজেকে আপডেট করবে এবং ক্লায়েন্টকে আপডেট করবে। ক্লিয়ার? ওকে, কারো কোনো কোশ্চেন? মনির হায়দার, বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। ওকে, অলোক পল। জি ভাইয়া। ভাইয়া এখানে আপনি বললেন যে যেটা আমাদের অথরিটেটিভ ডিএনএস, ওটা তো হচ্ছে ওর একটা সাবডোমেইন থাকবে, মানে একটা একটা করে ওর পার্টে যাবে আর কি, ডোমেইন টু ডোমেইনে যাচ্ছে। বাট আমি রিকার্সিভ ডিএনএস এর কাজটা কখন করতেছি, যখন এই আমাদের যখন হচ্ছে এই যে অথরিটেটিভ ডিএনএস এর কাজটা শেষ হয়, তখন কি রিকার্সিভ ডিএনএস সার্ভারটা আবার ওই মানে রিপ্লাইটা নিয়ে যায় ক্লায়েন্টের কাছে? রিকার্সিভ ডিএনএসটা ক্লায়েন্ট থেকে করতেছে, যে কোয়েরি নিচ্ছে, হ্যাঁ, ক্লায়েন্ট থেকে কোয়েরি নিচ্ছে এবং সে নিজে যে কিন্তু খুঁজে নিয়ে আসতেছে, সে ক্লায়েন্টকে রিকোয়েস্ট করতেছে, ক্লায়েন্ট থেকে রিকোয়েস্ট নিচ্ছে, এরপরে ডিএনএস কে, রুট ডিএনএস কে রিকোয়েস্ট করতেছে, রুট ডিএনএস থেকে রিকোয়েস্ট নিচ্ছে, আবার .com কে রিকোয়েস্ট করতেছে, রিকোয়েস্ট নিচ্ছে, এরপরে গুগলের ডিএনএস কে রিকোয়েস্ট করতেছে, রিকোয়েস্ট নিচ্ছে, নিয়ে নিজেকে আপডেট করতেছে এবং তার ক্লায়েন্টকে রিপ্লাই দিচ্ছে। পুরো কাজটা কিন্তু সে করতেছে, আপডেট নিচ্ছে কার কাছ থেকে? অথরিটেটিভ ডিএনএস গুলোর কাছ থেকে। ওকে, আর কে আছে? আখি আছে, বুঝতে পারছো? এটা আমি বারবার জিজ্ঞেস করতেছি, কারণ হলো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। যারা আইএসপি তে কাজ করবা বা আইটি তে ওকা যদি কাজ করো, এই জিনিসটা মাস্ট লাগবেই, কনসেপ্টটা লাগবেই। ওকে, কারো যদি কোনো না থাকে তাহলে আমরা নেক্সটে যাই, ঠিক আছে। এরপরে হইল সিএলআই, হ্যাঁ, সিএলআই তে ইন্ট্রোডাকশন টু সিসকো কমান্ড লাইন। এইটা আমি এক্সপ্লেইন করব একটু পরে, তার আগে আমি একটু সাবনেটিং, IPv4 এগুলাতে আসি, ঠিক আছে, ওইটা লাস্টে যাব।
এখন ম্যাক্সিমামেরই দেখলাম যে কোনো প্রবলেম হচ্ছে না IPv4 এ, হ্যাঁ, কনভার্সনের ক্ষেত্রে। তারপরেও এই জিনিসটা আমার মনে হয় শেয়ার করা দরকার, সেটা হচ্ছে যে এই যে 8টা ঘর, হ্যাঁ, একটা আইপির 4টা পার্ট, 4টা 32, 32 বিটের ভিতরে আমরা হিসাব করতেছি হলো 8 বিট করে 4টা পার্ট। হ্যাঁ, যদি সবগুলো 0 থাকে, 8টাই 0 থাকে, বাইনারি নাম্বার কত, জিরো। সরি, নাম্বার কত, ডেসিমাল নাম্বার কত, 0। এখন সবার ডান পাশের ঘরটা যদি 1 থাকে, সবার ডান পাশের ঘরটা 1 থাকার মানে কি 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 7 ইজ ইকুয়াল টু কত, 128। 128। তার মানে হচ্ছে এই যে ঘরটা আছে, এই 8 নাম্বার বাম এদিক থেকে যদি শুরু করি, 8 নাম্বার ঘরটা, এই ঘরটাতে 1 থাকলে এর ভ্যালু হচ্ছে 128। এরপরে মনে করো যে এইখানেও 0 আছে, শুধুমাত্র 1 আছে হইল 7 নাম্বার ঘরটাতে। হ্যাঁ, তাহলে 7 নাম্বার ঘরে থাকলে পাওয়ার কত আসতেছে, 2 টু দি পাওয়ার 6, যেহেতু 0 থেকে শুরু, 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 3, 4, 5, 6, তাহলে 2 টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু কত, 64। ঠিক আছে, এরপরে হচ্ছে এই দুইটা বাদ দিলাম, এই 3 নাম্বার ঘরে আসি, 32, এরপরে 16, হ্যাঁ, 32 এর পরে 16, 16 এর পরে 8, 8 এর পরে 4, 4 এর পরে 2, 2 এর পরে 1। ঠিক আছে, এখন সবগুলো যদি 1 থাকে তাহলে ভ্যালুটা কত, 255। তার মানে আইপি নাম্বার হচ্ছে 0 থেকে 255 পর্যন্ত একটা ডেসিমাল ডিজিটের ভ্যালু। 255 এর উপরে ভ্যালু হওয়া সম্ভব না। তার মানে হচ্ছে যে 0.0.0.1 যদি আমি আইপি কাউন্টেবিলিটি শুরু করি, এইখান থেকে শুরু করে 255, 255, 255, 255, 4টা 255, এই হলো টোটাল রেঞ্জ। এই বাইরে কি IPv4 পসিবল? পসিবল না। তাহলে হিসাবটা খুব সহজ হয়ে যাচ্ছে, তাই না? এখন আসো যে IPv, এই জিনিসটা একটু এক্সাম দিয়ে নিই। এই যে 8 নাম্বার ঘরে যেটা বললাম, 8 নাম্বার ঘরে যদি 1 থাকে, 2 টু দি পাওয়ার 7 মানে হচ্ছে 128। এরপরে হচ্ছে 7 নাম্বার ঘরে 2 টু দি পাওয়ার 6, ভ্যালু হচ্ছে 64। এখন যদি মনে করো যে এইভাবে যেতে যেতে, যেটা বললাম লাস্ট ঘর পর্যন্ত 1, 1, 2, 4, 8, 16, 32, 64, 128 এইভাবে বাড়ছে। এখন প্রথম ঘরে যদি 1 থাকে, বাকি সব 0 থাকে, তাহলে হবে কি কত, 1। প্রথম দুই ঘরে 1 থাকে, বাকি সব 0 থাকে, 1 আর 2 কত হলো, 3। প্রথম 3 ঘরে 1 থাকলে, বাকি সব 0 থাকলে 2 আর 4, 7। এরপরে এইগুলো 1 থাকলে, বাকি সব 0 থাকলে 8, 7, 15। এরপর হচ্ছে 15, এরপরে এই ঘরে এখান থেকে সবগুলো 1 থাকলে, বাকি সব 0 থাকলে 31, 16 আর 15। এরপর হচ্ছে 31 এর পরে 63 এই পর্যন্ত, 63 এর পরে 64, 64 প্লাস 63 কত হয়, 127, 127 প্লাস 128 কত হয়, 255। দেখো একটা জিনিস খেয়াল করো, মজার বিষয় হচ্ছে যে এইখান থেকে প্রত্যেকটা ঘরের আগে পর্যন্ত
এই ঘরটার আগ পর্যন্ত যতগুলো নাম্বার আছে সবগুলো একসাথে যোগ দিলে 127, 128-এর আগ পর্যন্ত 127 হয়, 64-র আগ পর্যন্ত 63 হয়। হ্যাঁ, এরপরে হচ্ছে এখানে 32-এর আগ পর্যন্ত 31 হয়, 16-এর আগ পর্যন্ত 15 হয়, 8-এর আগ পর্যন্ত এই তিনটা যোগ করলে 7 হয়, 4-এর আগ পর্যন্ত এই দুইটা যোগ করলে 3 হয়, 2-এর আগ পর্যন্ত এইটা 1। খুবই ইজি, কিন্তু যদি একটু সিকোয়েন্সগুলো মনে রাখো যে কোন ঘরের ভ্যালু কত, তাইলে IPv4 এবং সাবনেটিংয়ে কোনো প্রবলেম থাকবে না। জাস্ট এই ঘরের ভ্যালুগুলো মনে রাখতে হবে, দ্যাটস ইট। এবং এইটা খুবই ইজি, 1, 2, 4, 8, 16, 32, 64, 128, দ্যাটস ইট। তাহলে 128-এর সাথে 164 যোগ করলে কত হয়? প্রথম দুইটা ঘর যদি 1 থাকে 192, 192 সাথে 32 যোগ করলে কত হয়? 224, 224 এর সাথে 16 যোগ করলে কত হয়? 240, 240 এর সাথে 8 যোগ করলে কত হয়? 248, 248 এর সাথে 4 যোগ করলে কত হয়? 252, 252 এর সাথে 2 যোগ করলে 254, 254 এর সাথে 1 যোগ করলে 255, পুরা ঘর শেষ। এর বাইরে তো আর IPv4 যাওয়া পসিবল না। তার মানে আমাকে মনে রাখতে হচ্ছে খুব ছোট জিনিসগুলো, তাই না? এনি কনফিউশন? না ভাইয়া। সবাই বুঝতে পারছি? নাবিলা, সাদিয়া, মিরাজ, ওকে, ask me if any question. ওকে, সবাই বুঝতে পারছে আই গেস। এখন এরপরে যাব হলো IPv4 এর ক্লাস। IPv4 এ কয়টা ক্লাস আছে? 5টা। বেসিক্যালি এতগুলো না জানলেও হয়, তারপরেও এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, আবার ইম্পর্টেন্ট, চেঞ্জটা পরে বলতেছি। ক্লাস এ তে 0 থেকে 126 পর্যন্ত 127টা কিন্তু প্রিজার্ভড। 127টা প্রিজার্ভড কি ক্ষেত্রে? লুপ ব্রেকের জন্য। হ্যাঁ, যেমন আচ্ছা, এখান থেকে বোঝা যাবে না আসলে। লুপ ব্রেকটা পরে বলতেছি। লুপ ব্রেকটা আসলে হচ্ছে একটা ইন্টারফেস, যেমন আমরা রাউটারে বিভিন্ন ইন্টারফেস থাকে না, আলাদা আলাদা এক একটা পোর্ট মানে এক একটা ইন্টারফেস। এরকম লুপ ব্রেকটা হলো একটা লজিক্যাল ইন্টারফেস। হ্যাঁ, যে ফিজিক্যাল ইন্টারফেস তো ডাউন হওয়া পসিবল, কিন্তু লজিক্যাল ইন্টারফেস যদি আমি আপ করি তাহলে লজিক্যাল ইন্টারফেস তো ডাউন হওয়া পসিবল না। এবং এটার আরেকটা সুবিধা হচ্ছে সে তাকে যদি আমি কনফিগার করি একটা আইপি দিয়ে, সে যে কোনো পোর্টের সাথে কনফিগার করতে পারে। কিন্তু অন্য পোর্টের সাথে যদি ফিজিক্যাল পোর্টের সাথে, সে ফিজিক্যাল পোর্ট যদি কখনো ডাউন হয় তাহলে সে কমিউনিকেশনটা অফ হয়ে যাবে। যদি লজিক্যাল হয় পোর্টটা, লজিক্যাল পোর্ট তো ডাউন হওয়া সম্ভব না যদি আমি ম্যানুয়ালি ডাউন না করি, যে কমান্ড দিয়ে যদি ডাউন না করি। তাহলে এটার একটা সুবিধা আছে। আরো কিছু সুবিধা আছে, এখন বললে অবশ্য সবকিছু বুঝবো না, আগে অনেক কিছু বিষয়ে ডিসকাস করে নিতে হবে, তো আস্তে আস্তে ওগুলো আসবো। তো এখন আসি আমি IPv4 এর ক্লাসে। হ্যাঁ, এরপরে হচ্ছে ক্লাস বি তে আছে 128 থেকে। 128 বলতে আমি কি বুঝাইতে যাচ্ছি, যেমন এইটা যে আইপিটা, গুগলের যে আইপিটা 125.68.101. হ্যাঁ, ধরে নিলাম এইটকে কোনো সাবনেটিং করা হয় নাই। হ্যাঁ, সাবনেটিং বা VLSM কিছু করা হয় নাই।
ভিএলএসএম যদি করা হয় বা সাবনেটিং করা হলে সেটা হচ্ছে ক্লাস লেস হয়ে যায়। তার আগ পর্যন্ত ধরে নিলাম তাকে কোনো সাবনেটিং করা হয় নাই, তাহলে এই আইপিটা কোন রেঞ্জে পড়ে? ক্লাস এ তে, তাই না? ক্লাস এ তে থাকে হলো যে প্রথম যেই 8টা বিট, এই 8টা বিট হচ্ছে নেটওয়ার্ক বিট, আর বাকি এগুলো হচ্ছে হোস্ট বিট। বুঝে গেছে? নেটওয়ার্ক বিট মানে কি? এই 8টাকে সাব নেটওয়ার্ক করা যাবে, প্রয়োজন আমি এখান থেকেও করতে পারবো, এগুলোও করতে পারবো, সেটা ডিফারেন্ট জিনিস, কিন্তু এটা হচ্ছে নেটওয়ার্ক বিট। এই নেটওয়ার্ক বিট থেকে আমি ভেঙে ভেঙে ক্লায়েন্টদেরকে দিব। এখন যে মনে করো যে এইখান কত বিট হলো হোস্টের জন্য? 888, 3 24 বিট থাকতেছে হলো হোস্টের জন্য। তাহলে এই ব্লকটা থেকে আমি কতগুলা হোস্ট কানেক্ট করতে পারবো? 2 to the power 24 minus 2, হিউজ নাম্বার। তার মানে হচ্ছে নেটওয়ার্ক বিট যেগুলা কম, হোস্ট বিট বেশি, সেগুলাতে নাম্বার অফ আইপি অনেক বেশি থাকতেছে, যেটা হচ্ছে ক্লাস এ তে। এখন আসো ক্লাস বি তে। ক্লাস বি তে থাকতেছে 192 থেকে 128 থেকে 191 পর্যন্ত। 191 পর্যন্ত কোন ইয়াতে যাচ্ছে? আমার এখানে 192 এর একটা আইপি দেখতে পাচ্ছি, এই আইপিটা হচ্ছে পরের বিটে পড়তেছে, এটা হচ্ছে এই ব্লকে পড়তেছে ক্লাস সি তে। ঠিক আছে? তো ক্লাস সি পর্যন্ত গেল হলো, ক্লাস সি পর্যন্ত যদি যাই তাহলে প্রথম তিনটা বিট, হ্যাঁ 1 2 এই 3, এই 3টা বিট হচ্ছে নেটওয়ার্ক বিট, আর এইটা হচ্ছে হোস্ট বিট। তাহলে ক্লাস বি তে কি হবে? ক্লাস বি তে হবে, বির আইপি গুলো হবে এই প্রথম দুইটা, মানে 8 8 16 বিট হচ্ছে নেটওয়ার্ক বিট, আর বাকি 16 বিট হচ্ছে হোস্ট বিট। ঠিক আছে? তার মানে 2 to the power 8 যদি করি তাহলে যতগুলো 2 to the power 8 minus 2, এইটা করলে যতগুলো আইপি পাওয়া যায় সেইটা হচ্ছে ইউজেবল আইপি। আমি 2 বাদ দিলাম কেন? 2 বাদ দেওয়ার পিছনে কারণ হচ্ছে হ্যালো, আসলে এটা খুব ভালো রকম প্রবলেম হয়ে যাচ্ছে, বারবার তো সেশনটা ক্লোজ হয়ে যাচ্ছে। ভাইয়া হুম একটা কাজ করতে পারেন মনে হয়। হুম ওই বলো। আমাদের ভার্সিটিতে সবাই তো হচ্ছে গুগল মিটে ক্লাস করে। হুম ওরা যদি কেউ হচ্ছে কলটা জেনারেট করে দেয়, ওই লিংকটা ইউজ করে করতে পারবে। হ্যাঁ, ওটা তো কারণ পেইড গুগল মিটের সার্ভিস, ওটা পেইড সার্ভিস আসলে। না না, এখন হচ্ছে ওদের ভার্সিটিতে যাদের অ্যাকাউন্ট খুলে দিছে ওদের মেবি একটা করে লিংক মেবি মানে ফার্স্ট লিংকটা মেবি ফ্রি করা আছে। মানে আমি ওই দিন এক ছোট ভাইয়ের সাথে কথা বলছিলাম, তো ও এইভাবে একটা জেনারেট করছিল একটা।
মানে ওরা যদি একটা লিঙ্ক জেনারেট করে দেয় তখন হচ্ছে আসলে করা যাবে না। আচ্ছা দেখো তো তাহলে মানে ওইটা কারোর সাথে কথা বলে দেখো তো, এটা আসলে মানে আনলিমিটেড না হলে প্রবলেম হচ্ছে হ্যাঁ খুব, না যেহেতু খুব প্রবলেম আফটার হচ্ছে 40 হ্যাঁ মিনিটস দেখা যাচ্ছে অনেকেই আবার আসতেছে না, বোর্ড হয়ে যাচ্ছে। তো হ্যাঁ ইম্পর্টেন্ট অনেকে মুহূর্তে আমি বুঝতে মানে পারছি। কথাই বলে যাচ্ছি, পরে দেখি যে কারো কোনো ফিডব্যাক নাই, পরে খেয়াল করলাম যে আসলে হ্যাঁ হ্যাঁ সেশন তো ওভার। জি ভাই আজকে কিছুই বোঝা যাইতেছে না। আসলে ওই সেশনটা নিয়ে খুব ঝামেলা, জুমের সেশনটা নিয়ে খুব ঝামেলা হচ্ছে। জি ভাই কাইটা যায় একটু বড় বলে। 40 মিনিটটা সমস্যা। আচ্ছা ওই ইসের মিটে যদি কারো অ্যাকাউন্ট থাকে পেইড ভার্সনে, ওইটা আসলে ভাইয়া তাহলে হচ্ছে আজকে ক্লাস করলে পরে জুনিয়রদের সাথে কথা বলে দেখুন হ্যাঁ কারো কাছে একটু করতে কথা হবে। বলে দেখো যে কারো কেউ যদি করতে পারে তাহলে যেন হ্যাঁ ইয়াটা হয় আর কি, সবার জন্য সুবিধা হয়, আর বারবার হচ্ছে জি টাইম আউট হবে না তাহলে। যা হুম ঠিক আছে। আচ্ছা সবাইকে ক্লাসে ঢুকাইতে 10 মিনিট চলে যায়, বাকি থাকে আধা ঘন্টা, আধা ওইটা ঘন্টায় আবার আদর ইয়াও হয় না। তোমাদের কাটছে কতক্ষণ আগে লাইনটা? আমি কথা বলেই যাচ্ছি। এটাই ধরা যাক ভাই 5 মিনিট আগে। 5 মিনিট যাবত আমি একা একা কথা বলে যাচ্ছি। ভাইয়ের জন্য অনেকগুলো সিম্পেথি। হ্যাঁ সেটাই, আর তো কিছু দেওয়ার নাই। এটা 5 ইন্ডিকেশনও দেয় না তো মিনিট অনেক সমস্যা, ইন্ডিকেশনও দেয় না, এটা একটা সমস্যা। আচ্ছা 18 জন হয়ে আসছে, গেছে আমাদের মনে 18 জন 24 জন হ্যাঁ ছিল। হ্যাঁ আজকের ক্লাসে মনে 24 জন ছিল, 18 জন আসছে। আচ্ছা তোমরা কতটুকু পর্যন্ত শুনতে পারছিলা? ভাই বললেন না যে আমরা যদি এই যে লুপ ব্যাক হচ্ছে লজিক্যাল ইন্টারফেস, এটা যদি আমরা ম্যানুয়ালি চেঞ্জ না করি তাহলে কোনোদিন ডাউন হবে না আর কি কোনো সময়। ওকে, তাহলে এটা বলতেছিলাম আমি কি ক্ষেত্রে, ডিএনএস এর ক্ষেত্রে। এইটা কি দেখছিলা? এইটা হ্যাঁ এটা দেখছি ভাই, এটা দেখানো হয়েছে ভাই। এটার পরে ভাই লুপব্যাকের কথা বলছি। এইটা এরপরে আসো IPv4 ক্লাস। ক্লাসের কি কোনো কথা শুনছিলা? ক্লাস এটা বলা হয়েছে জি ভাইয়া বলছেন। ওকে তাহলে ব্রিফলি আবার স্টার্ট করি। সেটা হচ্ছে ক্লাস এ তে হচ্ছে 0 to 126 127টা লুপব্যাক, যেটা বলছিলাম তখন। 128টা হচ্ছে 128 থেকে 191 পর্যন্ত হচ্ছে ক্লাস বি, 192 থেকে 223 পর্যন্ত হচ্ছে ক্লাস সি, 224 থেকে 239 হচ্ছে ক্লাস ডি, ক্লাস ই হচ্ছে 240 থেকে 255 পর্যন্ত। এখন সিএমডি আইপি কনফিগ দিয়ে কি দেখলাম আমি, আমার পিসিতে কি আইপি কনফিগার করা আছে সেটা দেখলাম। এই যে একটা আইপি দেখাচ্ছে, এটা কোন ক্লাসের? ক্লাস সি। এক্স্যাক্টলি, এটা ক্লাসে এটা ক্লাসে। গুড। আর এরপরে হচ্ছে গুগলের আইপিটা তো ক্লাস এ, ক্লাস বি এর আসলে কোনো যাই হোক, এরকম ক্লাস বি যদি হয় তাহলে হচ্ছে এই ব্লকে থাকবে 128 থেকে 191 পর্যন্ত। ক্লাস ডি এর হলে এই ব্লকে থাকবে, ক্লাস ই এর হলে এই ব্লকে থাকবে। এখন এই ব্লকটা মানে কি?
এই যে প্রথম ব্লকটা 192, দিস মিন্স এই 192 এখানে শুরু, প্রথম যেই 8 বিটটা এটা মানে এখান থেকে শুরু। আর যদি 0 থেকে 172 বলি সেটাও এই প্রথম বিটটা, এইটার ক্ষেত্রে যেমন 10, তাহলে 10টা কোথায় পড়তেছে, এইখানে পড়তেছে। এইটা বোঝাচ্ছি আসলে, কেউ যদি কনফিউজ থাকে সেজন্য বলে দিলাম। এরপরে হচ্ছে আইপি রেঞ্জ। হ্যাঁ, আইপি রেঞ্জ কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত, 000, এটা আসলে 0.0.0.0/0 বলতে IPv4 এর যত আইপি আছে সবগুলো আইপি মিন করে। হ্যাঁ, 0.1 থেকে শুরু করে 127 পর্যন্ত। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আছো আমার সাথে? শুনতে পাচ্ছি। স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি ভাইয়া। জি ভাইয়া, জি Okay. ভাইয়া দেখা যাচ্ছে। জি ভাইয়া। আমি মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই যে সবাই কি আছে নাকি একা একা কথা বলছি আমি। ওকে, এখন এই যে 128 থেকে শুরু করে 128 0.0.0 এখান থেকে শুরু করে কোথায় যাবে 191, 255, 255, 255 পর্যন্ত যেগুলো আছে এটা হচ্ছে ক্লাস বি। এভাবে এক একটা ক্লাস যেটা এইভাবে দেওয়া আছে এই রেঞ্জটা, এই রেঞ্জ অনুযায়ী। এরপর হচ্ছে কতগুলো আইপি আছে। হ্যাঁ, 0 থেকে শুরু করে 127 পর্যন্ত, 126, যেমন মনে করো যে আমি যদি হিসাব করি যে এটা কোথায়, এইটা ক্লাস এ। হ্যাঁ, ভিএলএসএম সাবনেটিং এগুলো যদি করা হয় তাহলে কিন্তু সেটা সেই আইপিটা ক্লাস লেস হয়ে যায়। হ্যাঁ, এই আইপিটা কিন্তু ক্লাস লেস হয়ে গেছে, এগুলো ভিএলএসএম করে সাবনেটিং করে ইউজ করা হয়েছে। হ্যাঁ, ধরে নিলাম আপাতত দৃষ্টিতে ধরে নিলাম এটা কিছু করা হয় না, সাবনেটিং করা হয় না, এই আইপিটা আউট অফ নোওয়্যার উঠায় দেওয়া হয়েছে, তখন এটা হচ্ছে ক্লাস এ তে পড়তেছে। ক্লাস এ তে মানে কি, এই দুইটা হচ্ছে 10টা হচ্ছে প্রথম ডেসিমালটা, প্রথম ডিজিটটা, এইটা হচ্ছে নেটওয়ার্ক বিট, আর বাকি 3টা হচ্ছে হোস্ট বিট। তার মানে হচ্ছে টোটাল হিসাবটা করলে আমি 8 8 8 3 8 24, 24 বিট হচ্ছে হোস্ট বিট, আর এইখানে প্রথম 8টা হচ্ছে নেটওয়ার্ক বিট। ঠিক আছে, তার মানে কতগুলো আইপি থাকতেছে, কতগুলো আইপি আমি ইউজ করতে পারতেছি, 2টা আইপি বাদ দিলাম, একটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, একটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। হ্যাঁ, যদি বাদ দিই তাহলে 2টা আইপি বাদ যাবে, তাহলে 2^24 - 2 নাম্বারটা অনেক বড়। এতগুলো আইপি আমি পাবো হলো এই ব্লক থেকে। ঠিক আছে, এটা যদি /16 হয়, মানে ক্লাস বিতে হয়, ক্লাস বিতে হলে কি হবে, এই 8টা হচ্ছে নেটওয়ার্ক বিট, পরের 8টা হোস্ট বিট, তাহলে 2^16 এতগুলা আইপি আমি পাবো হোস্ট হিসেবে, এতগুলো আইপি আমি ইউজ করতে পারবো। আর ইউজেবল, তাহলে 2টা আইপি বাদ যাবে, 2^16 - 2। ঠিক আছে, আর এই ক্ষেত্রে ক্লাস সিতে পাবো হলো 2^8 - 2। 8 কেন, এই পর্যন্ত হচ্ছে নেটওয়ার্ক বিট, হোস্ট বিট হচ্ছে এইটা ক্লাস সি এর ক্ষেত্রে, তাহলে 2^8 - 2 এতগুলো আইপি পাবো হলো আমি হোস্টের জন্য। ঠিক আছে, বুঝা গেল। এখন হচ্ছে আমরা স্ল্যাশ বুঝি, সাবনেটিং বুঝি। সাবনেটিংটা আজকে শেষ করে দেই নাকি, ক্লাস তো অনেক দূর গেল, যেহেতু অনেক সিলেবাসে অনেক কিছু কিন্তু আছে, তোমাদের একটু কাইন্ডলি স্টাডি করে নিতে হবে। আর আমি আজকে ক্লাসটার কি এখানে শেষ করব নাকি সাবনেটিংটা ডিসকাস করে তারপরে শেষ করব? ভাইয়া শেষ করে দেন, আজকে শেষ করে দেন, ইফতারের সময় তো হয়ে যাচ্ছে। তাও কথা
ঠিক আছে, তাহলে আমি এগুলা দিয়ে দিচ্ছি। আর যেহেতু আইপি জিনিসটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, তাহলে তোমাদের একটু স্টাডি করে নিতে হবে। গ্রুপে কেউ যদি কোনো কিছু না বুঝো তাহলে আমাকে জিজ্ঞেস করতে হবে, হ্যাঁ। একটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি IPv4 এর সাবনেটিং এর ভিতরে, যে এই যে 2⁻0 মানে হচ্ছে 1, এগুলা তো বলা হয়েছে। এই যে বাইট, হ্যাঁ, এটার মানে হচ্ছে প্রথম বিটটা নেটওয়ার্ক বিট /8 এর পরে বাকি যে এইটা হচ্ছে হোস্ট বিট। হ্যাঁ, এই জিনিসগুলো একটু দেখো, যে 16 থেকে 17তে যদি যাই তাহলে এক বিট ডানে চাপতেছি। এক বিট ডানে চাপা মানে হলো 2⁻1 বাড়তেছে, তার মানে হচ্ছে 2⁻16 কে ভাঙলে 2⁻17 দুইটা হবে। প্রত্যেক ঘরের ক্ষেত্রে এটাই। 15 কে ভাঙলে 2⁻16 ডাবল দুইটা হবে। এখন যদি 15 কে ভাঙি 17 বানাই তাহলে 2⁻2 = 4, চারটা হবে 2⁻17 নেটওয়ার্ক সাবনেটগুলো আর কি। ঠিক আছে, একটু ব্রিফলি বলে দিচ্ছি। এইখানে ইয়াতে করে দেওয়া আছে এই সাবনেট, এটা একটু বুঝে নিবা। যদি কোনো কনফিউশন থাকে নক মি ইনটু দ্য গ্রুপ, আই উইল এক্সপ্লেইন এগেইন। ঠিক আছে, যেহেতু ইয়ার সময় হয়ে যাচ্ছে, ইফতারির সময় হয়ে যাচ্ছে, বা আসরের নামাজও আজানও দিয়ে ফেলছে, আমরা আজকে শেষ করতেছি। আর এই জিনিসটা তারপরেও নেক্সট ক্লাসে একটু ডিসকাস করতে হবে। আর সিএলআইটা চাচ্ছিলাম আজকে ডিসকাস করতে, যাওয়া সম্ভব হয়নি, আবার ওইদিকেও কিছু টাইম লস হলো। আর অলোককে বলবো, অলোক ওই যে ইয়াটা একটু ডিসকাস করে দেখো, হ্যাঁ। হ্যালো, হ্যাঁ ভাইয়া, ঠিক আছে, তাহলে আজকে শেষ করলাম, হ্যাঁ। শুনতেছি। জি ঠিক আছে, তাহলে ওই যে মিটের ওইটা একটু ডিসকাস করে দেখো, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, মিত্রটা ওদের সাথে ভাই, কথা একটা বলে প্রশ্ন হ্যাঁ বলো। ভিলেন কি সামনের লেকচারে আসবে? ভিলেন, হ্যাঁ, ভিলেন না, পরে আসবে। মানে সামনের লেকচারে আসবে কিনা, মানে আমি হচ্ছে সাবনেট পর্যন্ত আর কি আমার মোটামুটি ক্লিয়ার, কিন্তু হচ্ছে ভিলেনে আমার অনেক সমস্যা, তো সেই কারণে ওইটার জন্য বসে আছি। ভিলেনটা সামনের লেকচারে আমরা চাচ্ছিলাম আজকে সাবনেটিং গুলা শেষ করে দিতে, বাট পসিবল হয় নাই। হোপফুলি ভিলেনটা সামনের লেকচারে ধরার ট্রাই করবো আর কি, কালকেই তো। আচ্ছা ভাই, ধন্যবাদ। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ ভাইয়া। আল্লাহ হাফেজ, মিটিং শেষ করতেছি, হ্যাঁ। আল্লাহ হাফেজ।